আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের রোজ রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে। আমরা গত প্রায় 5 মাসেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠানে মূলত বড় একটি মনোযোগ দিচ্ছি বিশ্বজুড়ে যে করোনা ভাইরাস মহামারী পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে নজর রাখছি। কথা বলছি চিকিৎসক এবং অন্যান্য বিভিন্ন পেশাজীবীর সঙ্গে যারা করোনা ভাইরাস নিয়ে ভাবছেন, কাজ করছেন এবং পরিকল্পনা করছেন কিভাবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো যায়। আমরা শুরু করব আজকে আলোচনা যথারীতি একজন চিকিৎসককে দিয়ে, যিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক, গাইনি ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার জান্নাত আরা ফেরদৌস। ডাক্তার জান্নাত আরা ফেরদৌস, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আয়োজনে আপনাকে পেয়ে। আমরা করোনা ভাইরাস নিয়ে মূলত একজন চিকিৎসকের সঙ্গে রোজই আলাপ করি। আজকে একটু আপনার বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই। গত 5-6 মাসে বিশ্বজুড়ে যে পরিস্থিতি একেবারেই নজিরবিহীন বলতে হবে, এবং আমাদের জীবনযাত্রা, আমাদের চেনা পৃথিবীটাকেই একরকম বদলে দিয়েছে। আমরা করোনা ভাইরাস নিয়ে প্রথম দিকে যতটা কম জানতাম, সময় গেছে এখন আসলে আমরা তুলনামূলক ভালোভাবে পুরো পরিস্থিতি মোকাবেলা করতে পারছি। আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে, আর যে চিকিৎসকরা কাজ করছেন রোগীদের নিয়ে তারাও আগের চেয়ে অনেক বেশি জানেন কিভাবে চিকিৎসা বা অন্যান্য স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো নিশ্চিত করতে হবে। আপনার অভিজ্ঞতা একটু শুনতে চাই, বিশেষ করে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বা হতে পারেন, ঝুঁকিতে রয়েছেন। তো তাদের ক্ষেত্রে আপনাদের কি পরামর্শ, যারা প্রসূতি নারী আছেন, যারা এরই মধ্যে মা হয়েছেন এবং করোনা ভাইরাসের একটা ঝুঁকি বা এরই মধ্যে আক্রান্ত হয়েছেন, তাদের জন্য আপনার কি পরামর্শ বা কিভাবে তাদেরকে আপনি দেখছেন, কি কি লক্ষণ, কি কি চিকিৎসা? আপনাকে ধন্যবাদ। আসলে যারা ইতিমধ্যে গর্ভবতী অবস্থায় আছেন সে মায়ের জন্য আমার যে উপদেশ, তারা মানে প্রত্যেকে চেষ্টা করবে তাদের ঘরে থাকার জন্য। তারা তো কারণ ছাড়া ঘরের বাইরে তারা আসলে যাবে না। যদি তাদের দেখা যায় যে খুব বেশি কোনো প্রয়োজন হয়, তবে তার চেষ্টা করবে তাদের সাথে যারা বাসায় অন্য কে আছে তাদেরকে দিয়ে তারা তাদের কাজটাকে যাতে করে আনা যায়। আর যদি তাকে বের হতেই হয় তবে সে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তারপরে সে বের হবে। জি, আমরা আসলে গত আর কয়েক মাসে যখন তো সে বাইরে অনেক রকম ঘটনা দেখলাম, অনেক রকম কেস স্টাডি আমাদের চোখে পড়লো। তো সেখানে আসলে একটা ব্যাপার আমাদের কাছে জি এরকম মনে হচ্ছে, উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাদের বড় অংশ এরই মধ্যে সুস্থ হয়ে গেছেন। তো আপনি গত 5-6 মাসে আসলে জি আপনার অভিজ্ঞতাটা কি, আপনার পর্যবেক্ষণটি কি, যে যারা আক্রান্ত হয়েছেন প্রসূতি গর্ভবতী নারী, তাদের ক্ষেত্রে আপনারা কি ধরনের লক্ষণ আপনারা দেখলেন যেটি আগে ছিল না, এবং এই লক্ষণগুলো যখন দেখা যায় তখন কি ধরনের ঝুঁকি তৈরি হয়েছে, আপনারা কিভাবে সেগুলো মোকাবেলা করলেন, সেই অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। আসলে আমাদের যেটা হয়েছে যে আমাদের এই রুগীরা যারা দেখা যায় জ্বর নিয়ে আসছে, কেউ কেউ ঠান্ডা হাঁচি, কেউ কেউ শ্বাসকষ্ট নিয়ে আসছে। আর এগুলো আসলে আমার যেমন হাসপাতালে যেটা, সেখানে ট্রায়াল সিস্টেম আছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। এই ট্রায়াল থেকে আসলে রুগীগুলাকে আমরা ভাগ করে নেই। এই ভাগ করে রুগীগুলা যারা দেখা যায় যে আপনার কোভিড এর কিছু কিছু আছে অলরেডি, তারা কোভিড টেস্ট করেই আসে পজিটিভ যারা, তাদেরকে আমরা আমাদের তো আসলে আপনি জানেন যে এটা কোভিড এবং নন কোভিড দুটারই চিকিৎসা হচ্ছে আমাদের এখানে। তো জি আমরা যেটা করি যে কোভিড যে সেটা কোভিড পাঠিয়ে দিচ্ছি, আর যারা নন কোভিড তারা আমরা আইসোলেশন ওয়ার্ডে রাখছি, এবং পরে এদেরকে আমরা টেস্ট করে কনফার্ম করছি তারা কোভিড পজিটিভ কি পজিটিভ না। তো এদেরকে আসলে চিকিৎসা যেটা, সেটা নর্মালি যে চিকিৎসা দেওয়া হয় এই কোভিড রোগীদের জন্য, কিন্তু প্রেগনেন্ট মায়েদের জন্য, গর্ভবতী মায়েদের জন্য চিকিৎসাটা কিন্তু একটু ভিন্ন। তাদেরকে আমরা সবকিছু ভাবে দিতে পারি না চিকিৎসা, তারপরও যাদের সিমটম থাকে তাদেরকে আমাদের অক্সিজেন, যদি দেখা যায় শ্বাসকষ্ট হচ্ছে অক্সিজেন দিচ্ছি। তারপরে আপনার আমাদের দেখা যায় যে এখানে অনেকেরই আপনি জানেন যেটা, সেটা হচ্ছে ওদেরকে আমাদের ক্লেকজন, যেটা হচ্ছে ওদের রক্ত জমাট বাঁধার যে সিস্টেমটা, সেই জিনিসটাকে আমাকে হ্যাম্পার্ড হয়, সেটাকে ঠিক রাখার জন্য আমাদের ক্লেকজন দিতে হয়। হ্যাঁ, আর এছাড়া অ্যান্টিভাইরাল ড্রাগও আমরা এদেরকে দিতে পারি, এখানেও প্রেগনেন্সিতে সমস্যা নেই। আর
আর যাদের হচ্ছে আপনার যদি দেখা যায় যে পেশেন্ট অলরেডি আমার হাসপাতালে বেশ কিছু রোগী হয়েছে যাদের ডেলিভারি করতে হয়েছে। তো এখন এখানে কোভিড কিন্তু কোনো রকমই কোনো না, যে ইন্ডিকেশন না যে এই জন্য রোগীর আমার সিজার করতে হবে। নর্মাল ডেলিভারি হলে নর্মাল ডেলিভারি হবে, সিজার হলে সিজার হবে, অলরেডি আমরা তা করছি। জি, সন্তান সম্ভবা আর নারী যাদের ডেলিভারি করবার প্রয়োজন হয়েছে বা আপনারা করিয়েছেন এবং তিনি দেখা গেছে যে পরীক্ষা করার জি পরে তিনি হয়তো করোনা ভাইরাসে আক্রান্তও বটে, সেক্ষেত্রে তার কি ধরনের ঝুঁকি জি আপনার চোখে পড়েছে বা আপনি কি বাড়তি কি সতর্কতা অবলম্বন করেছেন, চিকিৎসার জন্য বাড়তি কোনো মেজার নিতে হয়েছে কিনা? আসলে আমাদের কিছুদিন আগে একজন পেশেন্ট ছিল, আমাদের ডাক্তারের ওয়াইফ আমাদের এখানে কোভিডে ভর্তি ছিল। তো তার অসম্ভব শ্বাসকষ্ট ছিল, তার অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে গিয়েছিল এবং আমাদেরকে মানে এটা নিয়ে অনেক মানে মোটামুটি যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধ করে মেয়েটাকে আসলে আমাদেরকে সেভ করতে হয়েছে, যে এবং আমরা প্রত্যেকে আমাদের মেডিসিন থেকে আমাদের হাসপাতালের সার্বিক সবাই মিলে এখানে সাহায্য করেছে। তো মানে এইভাবে করে আসলে আমাদেরকে এদেরকে সেভ করতে হয় যে জি, আর এই যে কিছু আছে যুদ্ধের কথা সিজারের রোগী বলছেন, এটি তো যাদেরকে আসলে সিজার করতে সারা হয়েছে। বছরই হ্যাঁ একটি জি নিরন্তর যুদ্ধ এক বটে যে অনেকেই হয়তো খুবই সংকটাপন্ন অবস্থায় আপনাদের কাছে আসেন বা এরকম জি পরিস্থিতিও তৈরি হয়, তখন আসলে তাকে জি সুরক্ষা দেবার একটা যুদ্ধ আসলে সারা বছরই সবসময় যে কোনো মুহূর্তে করতে হতে পারে। একটু আপনার কাছে এই বেলায় একটু শুনতে চাই যে নবজাতক শিশুদের কি করোনা ভাইরাসের ঝুঁকি আপনি কিরকম দেখেছেন? আবার নবজাতক বা একেবারেই খুব অল্প বয়সী শিশুদের তো মায়ের বুকের দুধটাও খুবই জরুরি একটি বিষয়। তো এই দুটো জি বিষয় মিলিয়ে বাড়তি কি সতর্কতা বা কি ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে এবং সেগুলো কিভাবে মোকাবেলা করা সম্ভব, এই বিষয়ে কি আমাদের কোনো ধারণা দেবেন? আপনি জানেন যে এই করোনা ভাইরাস বা কোভিড এর যে এটা আসলে আমাদের দেশে নতুন, সারা পৃথিবীতেই নতুন। গত ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আর আমাদের দেশে এটা আসলে আমরা গত আহ, আহ, মার্চ 6 মাস থেকে ধরে আমরা এর আসলে দেখছি এর যে সাথে আমরা কাজ করছি। হ্যাঁ মার্চ থেকে আমরা এর সাথে যুদ্ধ করছি। তো যেটা হচ্ছে সেটা যে এখন এ নিয়ে অনেক স্টাডি চলছে, অনেক রিসার্চ চলছে। তো সেখানে দেখা গেছে যে বাচ্চাকে যদি আমরা ব্রেস্ট ফিডিং করাই তাহলে ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে বাচ্চা কিন্তু করোনা ভাইরাসটা ছড়াচ্ছে না। মানে এখনো পাওয়া যায়নি আসলে কোনো কিছু। তো সেই ক্ষেত্রে বাচ্চাকে আমরা ব্রেস্ট ফিডিং করাতে পারি। তবে ব্রেস্ট ফিডিং করানোর আগে মাকে কিছু সতর্কতা বা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জি, সেই স্বাস্থ্যবিধির ভিতরে মা যেটা করবেন, বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর আগে আগে হাতটা পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং বাচ্চাকে এবং সাধারণ সে যে মুখে একটা স্বাস্থ্যবিধি মাস্ক সেগুলো তিনি পরে মেনে নেবেন। চলবেন। জি 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 অবশ্যই মেনে জি, চলবেন। জি। জি আচ্ছা, আপনার কাছে শেষ প্রশ্ন যে এই পরিস্থিতিতে এইরকম একটি নজিরবিহীন একটু পরিস্থিতি, যে পরিস্থিতি আমাদের নিকট অতীতে আমরা কখনো প্রত্যক্ষ করিনি, এইরকম পরিস্থিতিতে অনেক দম্পতি জি হয়তো ভাবছেন সন্তান নেবার কথা। আমরা 5-6 মাস আগে যখন ডাক্তারদের সঙ্গে কথা বলছিলাম, তাদের অনেকেই কিন্তু নিরুৎসাহিত করেছিলেন যে এই মুহূর্তে হয়তো না ভাবলে ভালো, এটি কিছুদিন দেরি করা যেতে পারে। আপনি কি যোগ করবেন? এটা কি আসলে এই মুহূর্তে যারা ভাবছিলেন বা পরিকল্পনা করছিলেন, তারা কি এখন ভাববেন সেগুলো? ভাবার জন্য কি এখন একটি যথার্থ সময়? আসলে কিছু রোগী আছে যারা হচ্ছে আপনার বাচ্চা নেই, তারা ইনফার্টিলিটির জন্য বন্ধ্যাত্বের জন্য চিকিৎসা নিচ্ছেন। তাদের তো আসলে বসে থাকার সুযোগ নেই, তাদেরকে বাচ্চা নেওয়ার চেষ্টা করতেই হবে, কারণ বয়স একটা বড় ফ্যাক্টর। কিন্তু যাদের ছিল যে 6 মাস বা 1 বছর পরে বাচ্চা নিলেও প্রবলেম হবে না, তারা এই মুহূর্তে হয়তোবা আমরা বলেছিলাম যে বাচ্চা আপাতত না নেওয়াটা ভালো হবে। কিন্তু আপনি আমি কেউ জানি না কবে এই কোভিডটা আমাদের মানে পৃথিবী থেকে এটাকে আমরা আহ, মানে এটাকে সমাপ্ত ঘোষণা করাতে পারবো বা এটার জন্য আমরা ভ্যাকসিন পাবো। সুতরাং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে যাদের বাচ্চা নেওয়া খুব জরুরি, মানে তারা আসলে বাচ্চার জন্য আস্তে আস্তে তাদের চেষ্টা করতে হবে। আর যারা 6 মাস বা 1 বছর অপেক্ষা করতে পারে তারা আসলে অপেক্ষা করাটাই ভালো। জি, অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার জান্নাত আরা ফেরদৌস। আমাদের সঙ্গে আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করলেন। অনেক ধন্যবাদ। আপনি নিজে ভালো থাকবেন এবং অন্যদেরকেও নিশ্চয়ই আপনি ভালো রাখার যে যুদ্ধের কথা বলছিলেন সেটা নিশ্চয়ই আপনি চালিয়ে যাবেন। অনেক আপনাকে ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে।
দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আপনারা দেখছেন নিউজ গ্যালারি, এটি নিউজের রোজ রাতের নিয়মিত আয়োজন। আমরা শুরু করেছিলাম গত প্রায় 6 মাস আগে থেকে অনুষ্ঠানটি মূলত করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে পর্যালোচনা, বিভিন্ন পেশাজীবী মানুষ এবং বিশেষ করে চিকিৎসকদের সঙ্গে আলাপ করতাম। এর আগে আমরা খেলাধুলা নিয়েও অনেক আলাপ করেছি, সেটিও হয়তো খুব শীঘ্রই আমরা শুরু করব। কিন্তু এখন আমরা করোনা ভাইরাস পরিস্থিতি এবং আনুষঙ্গিক বিভিন্ন সেক্টরের কি অবস্থা সেগুলোর দিকে নজর রাখবো। আমরা করোনা ভাইরাস মহামারীর দেশে এবং দেশের বাইরে যে পরিস্থিতি সেগুলো আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই। নিশ্চয়ই গণমাধ্যমের কল্যাণে আপনারা প্রতিনিয়ত সেই খবর রাখছেন যে বাংলাদেশে এখনো পর্যন্ত 3,14,946 জন মোট আক্রান্ত, অফিসিয়ালি মৃত্যু 4,316 জন, সুস্থ হয়ে গেছেন 2,08,177 জন। এবং বিশ্বজুড়ে যদি আমরা এই ফিগারটা যদি একটু তাকাই, 25,94,, না আমি একটু ভুল করলাম, এটা 2,54,96,935 জন আক্রান্ত এবং মৃত্যু 8,50,762। এই সংখ্যাটি ক্রমশ বাড়ছে এবং আজকের সর্বশেষ যে আইইডিসিআর যে তথ্য আমাদেরকে দিচ্ছে, দেশে আরও 35 জনের মৃত্যু হয়েছে গতকালকে পর্যন্ত এবং শনাক্ত হয়েছেন প্রায় 2,000-এর কাছাকাছি 1,950 জন মানুষ। এবং আমরা দেখছি যে ধীরে ধীরে কিন্তু জনজীবনও স্বাভাবিক হতে শুরু করেছে। গণপরিবহনে যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের একটি বিধিনিষেধ ছিল, সেটিও আবার আজকে থেকে প্রত্যাহার করা হয়েছে এবং একই সঙ্গে ভাড়াও কমে এসেছে। আমরা বিভিন্ন পেশা এবং বিভিন্ন সেক্টরের প্রতিনিধিত্বকারী পেশাজীবী মানুষের সঙ্গে একটু আলাপ করে বুঝবার চেষ্টা করি যে করোনা ভাইরাস পরিস্থিতিতে কে কেমন আছেন, কে কিভাবে দেখছেন, কে কিভাবে সামলে ওঠার পরিকল্পনা করছেন ভবিষ্যতে যদি এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত হয়। এ পর্যায়ে আমরা যুক্ত হতে চাই এমন একজন মানুষের সঙ্গে, তার নাম মাহবুবুর রহমান। তিনি স্টার সিনেপ্লেক্স, এই নামটির সঙ্গে আমরা অনেক পরিচিত। স্টার সিনেপ্লেক্স বলে একটি প্রতিষ্ঠানে তিনি চেয়ারম্যান। তার সঙ্গে কি নিয়ে কথা বলবো সেটি তার সঙ্গে আলাপ চাইতে নিশ্চয়ই আপনারা বুঝবেন। জনাব মাহবুবুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় আপনি যুক্ত হয়েছেন। ধন্যবাদ আজকে আমাকে ইনভাইট করার জন্য। জি, আমরা আজকে গণমাধ্যমে বেশ কিছু অনলাইনে একটা খবর আমরা দেখলাম যেটি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ ছড়াচ্ছিল এবং অনেকে এটা নিয়ে এক ধরনের হতাশা ব্যক্ত করছেন। এবং খবরটি যদি আমরা একটু দর্শকদেরকেও বলে রাখি যে করোনা ভাইরাস মহামারীর কারণে দেশের অন্যান্য সিনেমা হলের মতো ঢাকার স্টার সিনেপ্লেক্সও আসলে বন্ধই ছিল বেশ কয়েক মাস ধরে। তো যেই সিনেপ্লেক্সটির কারণে স্টার সিনেপ্লেক্স সবচেয়ে বেশি পরিচিত এবং সবার একটা খুব পছন্দের জায়গা, সেটি হলো বসুন্ধরা শপিং মলের যে শাখাটি, সেই শাখাটি সম্ভবত আর কখনোই খুলছে না। আপনাদের সঙ্গে বোধহয় চুক্তি শেষ হয়ে গেছে এবং এটি আপনারা বোধহয় অন্য কোথাও, অন্যান্য যে শাখা আছে সেখানে হয়তো আপনারা অপারেশন চালাবেন। এটি আমাদের যারা সিনেমা প্রেমী মানুষ আছেন তাদের জন্য একটু মন খারাপ করা খবর। এই খবরটির পাশাপাশি গত কয়েক মাস ধরে যে বাংলাদেশের সব সিনেমা হল, প্রেক্ষাগৃহ বন্ধ রয়েছে, এর ফলে শুধু বাংলাদেশে নয় বিদেশেও তো আসলে একই অবস্থা। তো সার্বিকভাবে এই যে হলে গিয়ে সিনেমা দেখা এবং একটি নির্দিষ্ট দর্শক গোষ্ঠী, একটি অভ্যাস, একটি সংস্কৃতি, এই যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে একটু আপনার সঙ্গে আলাপ করতে চাই। প্রথমে আপনার কাছে একটু যাই, আপনি পুরো ব্যাপারটাকে আসলে কিভাবে দেখতে চান? না, আসলে প্যান্ডেমিকের এরকম অবস্থা হবে আমরা আসলে কখনোই চিন্তা করতে পারিনি। তবে আমরা কিন্তু প্রথমে যখন দেখলাম যে অবস্থা খারাপ, সরকারের লকডাউন ঘোষণার আগে কিন্তু আমরা বন্ধ করে দিয়েছিলাম। তো প্রায় 5-6 মাস চলে গেছে, সবকিছু খুলে দেওয়া হয়েছে, কিন্তু এখনো সিনেমা হলটা খোলা হচ্ছে না। এটা নিয়ে আমাদের অবশ্যই একটা ক্ষোভ আছে। তো তবে আমরা জানতাম না যে যেহেতু বসুন্ধরা সিটিতে আমরা প্রথম মাল্টিপ্লেক্সটা করি, বাংলাদেশের ফার্স্ট মাল্টিপ্লেক্স, যখন দেশের সিনেমার অবস্থা খুবই খারাপ ছিল, প্রায় মানে সব হলই বন্ধ হওয়ার পথে, তখনই আমরা সাহস করে ওখানে প্রথম মাল্টিপ্লেক্সটা খুলেছি এবং প্রায় 16টা বছর খুব সফলভাবে ব্যবসাটা করে এসেছি। এবং এই প্যান্ডেমিকের কারণে আমাদের আসলে বন্ধ থাকতে হয়েছে এবং ব্যাপারটা আমাদেরও খারাপ লাগছে যে আমাদের প্রথম মাল্টিপ্লেক্স এখানে আমাদেরকে বন্ধ করে চলে আসতে হবে এখন, যেহেতু তাদের হয়তো অন্য কোনো প্ল্যান আছে ওখানে। আমাদের এই ওখান থেকে চলে যাওয়ার নোটিশটা আমরা পেয়েছি। তো আসলে আমাদের যে ওখান থেকে যে শুরু হয়েছে বসুন্ধরা সিটি শপিং মলের কারণে কিন্তু আমরা মাল্টিপ্লেক্স ব্যবসাতে ঢুকতে পেরেছিলাম। কিন্তু এখন এরপরে আমরা যে এক্সপ্যানশনটা করেছি আমাদের এসকেএস টাওয়ার এবং ধানমন্ডিতে এবং আমাদের মিরপুরেও 3টা শাখা আছে এখন। তো আমরা আশা করছি যে বাংলাদেশে আরো আরো অনেক মাল্টিপ্লেক্স করব। কিন্তু এখন যে ধাক্কাটা আমরা পেয়েছি গত 7 মাসে, এটার যে একটা বিশাল লস, আমাদের প্রতি মাসে
আমাদের এমপ্লয়ীদের বেতন থেকে শুরু করে ব্যাংক ইন্টারেস্ট, শুধু আমরা না, সারা বিশ্বেই মানে এন্টায়ার মুভি ইন্ডাস্ট্রিতে একটা বিশাল ধস নেমেছে। আমি শুনেছি প্রায় $35 বিলিয়ন মতো লস ওয়ার্ল্ড ওয়াইড যেটা হয়েছে। তো আসলে সবাই চেষ্টা করছে কি করে থেকে উঠে আসা যায়। আর আপনারা জানেন যে স্ট্রিমিং সার্ভিস যেগুলো ওটিটি আমি ওই প্ল্যাটফর্মে প্রসঙ্গে আপনার কাছে আসছি, এটা সুনির্দিষ্ট কিছু প্রশ্ন আছে আপনার কাছে। আমরা একটু, আপনি বলছিলেন যে 7 মাস ধরে যে আসলে সিনেমা হলগুলো বন্ধ রয়েছে, এই বিষয়টা নিয়ে একটু শুনবো আপনার কাছে। যে একটা ব্যাপার হলো যে শুধু বাংলাদেশের সিনেমা নয়, দেশের বাইরেও আসলে যেগুলো আন্তর্জাতিকভাবে খুবই জনপ্রিয় এরকম অনেক চলচ্চিত্রও তো আসলে আমরা স্টার সিনেপ্লেক্স সহ অল্প কিছু প্রেক্ষাগৃহে দেখে থাকি। তো এই ক্ষতির বিষয়টা একটু শুনতে চাই আপনার কাছে, যে এখানে স্টার সিনেপ্লেক্সের বিষয়টা আমাদের কাছে বা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত মানুষের কাছে এক ধরনের আবেগের জায়গাও বটে, কারণ অনেক বছর ধরে এটি আসলে একটি সংস্কৃতির একটি কেন্দ্র হিসেবেও আছে, একটি জমায়েতের, গণজমায়েতের, এবং সেখানে সবাই সপরিবারে সবান্ধব গিয়ে সিনেমা একটি মানসম্পন্ন পরিবেশে উপভোগ করার যে বিষয়টা, সেই বিষয়টি আসলে একটা অভ্যাস তৈরি করেছে একটি বিপুল জনগোষ্ঠীর মধ্যে। তো এই বিষয়টা গত 7 মাস ধরে বন্ধ, বিপুল সংখ্যক মানুষও নিশ্চয়ই এর সঙ্গে যুক্ত আছেন। তো ফলে এই খবরটা একটু আপনার কাছে একটু বড় করে শুনবো, যে কি পরিমাণ মানুষের জীবিকা হুমকির মুখে পড়ছে, যারা উদ্যোক্তা তাদের আসলে ইনভেস্টমেন্টের জায়গাটা কোথায় আছে এখন, এই বিষয়ে যদি ছোট করে একটু বলেন। হ্যাঁ, আমাদের প্রায় 300 জন এমপ্লয়ি এবং প্রায় 60টা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আমরা জড়িত, যারা সাপ্লাই চেনের মধ্যে আমাদের সাথে আছে। আর আমি যদি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলি, আমরা যখন শুরু করেছি তারপরে অনেক নতুন নতুন ডিরেক্টর তারা সাহস করে ছবি বানিয়েছে এবং আমাদের এখানে খুব ব্যবসা সফল ছবি আমরা দেখেছি। প্রায় আমাদের 300-র উপরে বাংলা ছবি আমরা দেখেছি এই পর্যন্ত, এবং বেশ কিছু ছবি অনেক অনেক ভালো ব্যবসা করেছে শুধু সিনেপ্লেক্স থেকেই। আমাদের শুধু স্টার সিনেপ্লেক্সের কথা যদি বলি, আমি বক্স অফিসে যে কোনো বাংলা ছবির প্রায় 50% রেভিনিউ কিন্তু স্টার সিনেপ্লেক্স থেকে আসে। এবং যারা ছবি মানে বড় পর্দায় রিলিজ করেন তারা জানেন জিনিসটা। তো আমার যে প্ল্যান ছিল যে বাংলাদেশে প্রায় 100 স্ক্রিন করব, তো আমার জন্য একটা বড় একটা ধাক্কা যে প্যান্ডেমিক, একটা বড় ধাক্কা যে 7 মাস আমরা বিশাল লসের মধ্যে গেলাম। তারপরে এখন বসুন্ধরা সিটি থেকে আমাদের চলে যেতে হবে, সেটা একটা বড় একটা সেটব্যাক। তারপরে আমি ডিসার্টেন না, আমি আশা করছি যে আমি নিশ্চয়ই অবশ্যই আপনারা বিকল্প হিসেবে আরো বেশ কিছু জায়গায় নতুন নতুন প্রেক্ষাগৃহ বা পর্দা নিশ্চয়ই আপনারা শুরু করবেন। আপনি তখন যে বিষয়টি অবশ্যই প্ল্যান করছি। এই ক্ষেত্রে আমাদের আসলেই যেটা দরকার এখন, যেহেতু আমাদের এই প্যান্ডেমিক এর কারণে বিশাল একটা লস হয়ে গেছে, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন, মানে আমাদের প্রেস কনফারেন্স ঠিক পরপরে উনি যে ডিক্লারেশনটা দিয়েছেন যে মানে যারা নতুন করে সিনেমা হল খুলতে চায় তাদের জন্য একটা বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হবে। আর মাল্টিপ্লেক্সের জন্য বা সিনেমা হল নতুন করে করার জন্য একটা বিশেষ তহবিল গঠন করা হচ্ছে। তো এটা একটা ভালো দিক। আর আরেকটা কথা আমি বলতে চাই যে সেটা হলো, আমাদের যেহেতু কন্টেন্ট নেই এখন, এই দীর্ঘ 7 মাস ধরে কোনো প্রোডাকশন হয়নি এবং অনেক প্রোডাকশন পিছিয়ে গেছে। তো আমি বলবো সরকারকে মানুষকে আসলে সিনেমা হলে ফিরিয়ে আনার বিষয়টা কিন্তু খুব মানে একটা জটিল ব্যাপার। এটাকে মানে অনেক কষ্ট করতে হয় আমাদের। আমরা যেমন মাল্টিপ্লেক্স করার পরে আবার একটা মানে একটা ডেস্টিনেশন তৈরি করেছিলাম মানুষের জন্য, ঠিক একইভাবে এখন আমাদের কন্টেন্ট দরকার। যদি আমাদের সমস্ত কন্টেন্ট আনার পারমিশনটা দেওয়া হয়, তাহলে কিন্তু আবার আমরা হলমুখী করতে পারবো দর্শকদেরকে। হলমুখী করার বিষয়টা, আপনি কন্টেন্টের কথা যেরকম বলছিলেন, আবার পাশাপাশি গত কয়েক মাসে মানুষ ঘরে ছিল, তারা খুব বেশি বের হয়নি। আমরা দেখেছি যে নেটফ্লিক্স সহ অন্যান্য যে বিভিন্ন রকম সাইট রয়েছে, তারা কিন্তু অনেকটা প্রণোদনা দিয়েছে দর্শকদেরকে, যে ফ্রি দেখো তোমরা, বা এক ধরনের অভ্যাস তৈরি হয়েছে যে নেটফ্লিক্স সহ অন্যান্য হইচই বা আরও বেশ কিছু এরকম প্ল্যাটফর্ম রয়েছে যেখানে মানুষ কিন্তু দেখতে দেখতে একটা অভ্যাস তৈরি হয়েছে। ফলে এই বিষয়টা কি বড় পর্দায় হলে গিয়ে ছবি দেখার যে একটি অভ্যাস এবং একটি বড় আহ্বান, যেটি আসলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা সবসময় বলে থাকেন যে হলে গিয়ে ছবি দেখুন, এই ব্যাপারটি আসলে কিছুটা অভ্যাসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবে কিনা, আপনার কাছে কি মনে হয়? না, অবশ্যই এটা একটা বড় সেটব্যাক, এবং মানুষ যখন একটা অভ্যাসে পরিণত হয়ে যায় সেখান থেকে আবার তাদেরকে ফিরিয়ে আনাটা খুব কষ্টসাধ্য ব্যাপার একটা। তবে আমি মনে করি যে আসলে সবাই ঘরে থাকতে থাকতে খুব মানে বোর্ড হয়ে গেছে। তো ওরা চায় যে একটা কমিউনাল একটা এন্টারটেইনমেন্ট। সিনেমা তো আসলে সবাইকে নিয়ে দেখার মতো একটা জায়গা, এবং বড় পর্দায় ছবি দেখার আনন্দটা আলাদা। তো আমি মনে করি না যে নেটফ্লিক্স বা অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমার তেমন একটা ক্ষতি হবে। তবে
আমাদের যদি কন্টেন্টটা না থাকে, আমি যেটা বারবার বলছি যে যেমন আমাদের এখন উপমহাদেশীয় চলচ্চিত্রের ইম্পোর্ট করাটা ব্যান, এটাকে খুলে দেওয়াটা উচিত। সব ধরনের চলচ্চিত্র অ্যালাউ করা উচিত। বাংলা চলচ্চিত্র অবশ্যই থাকবে, এটাকে সবসময় প্রাধান্য পাবে। তার পাশাপাশি হলিউড, বলিউড, নেপালি ছবি যাই আছে বাইরে সবকিছু আমাদের আসলে ইম্পোর্ট করা এবং আমাদের এটা শোকেস করার পারমিশনটা দেওয়া উচিত। তাহলে কিন্তু মানুষ হলে এসে দেখবে, কেননা আমরা কিন্তু সবকিছু এখন ইন্টারনেটের মাধ্যমে পাচ্ছি। নেটফ্লিক্স হোক বা ইউটিউব হোক, সব ধরনের কন্টেন্টই আমরা পাচ্ছি, শুধু বড় পর্দায় দেখতে পাচ্ছি না, এটা একটা ডিফারেন্স। আর একই সাথে আমি সরকারের যে বিষয়টা বলবো যে ওটিটি প্ল্যাটফর্ম যেমন হলিউড বেসড যেগুলো নেটফ্লিক্স বা অ্যামাজন বা ডিজনি প্লাস, এগুলোর কোনো রাজস্ব কিন্তু সরকার এখান থেকে পাচ্ছে না। আমাদের তো প্রতিটা টিকিটের একটা অংশ সরকারের কাছে রাজস্ব হিসেবে যাচ্ছে। তো আর তাছাড়া আমাদের হার্ড অ্যান্ড ফরেন কারেন্সিও কিন্তু এখান থেকে চলে যাচ্ছে, বিকজ এটা কিন্তু আপনি বাংলাদেশি টাকা এটা অ্যাভেল করতে পারছেন না, এটা ইউএস ডলারে পেমেন্ট করতে হচ্ছে। তো সব দিক থেকে বিবেচনা করে আমাদের মনে হয় যে সরকারের একটু প্ল্যানটা বা পলিসিগুলো চেঞ্জ করা দরকার। যদি মাল্টিপ্লেক্সকে বাঁচিয়ে রাখতে হয়, সিনেমা মুখী করতে হয় দর্শকদেরকে, যে হলমুখী করতে হয়, সেজন্য কিছু ডিফারেন্ট প্ল্যানস নেওয়া উচিত। তবে ওটিটি প্ল্যাটফর্ম সবসময় থাকবে, এটার সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সিনেমাও থাকবে তার পাশাপাশি। জি, আপনি আমি যে মনে কথাটি করি যে বললেন এটি আসলে শুধু যে কোভিডের কারণে শুধু তা নয়, এটি আসলে অনেক পুরনো একটি আলোচনা যে এই বিদেশি সিনেমা বা আন্তর্জাতিকভাবে খুবই জনপ্রিয় সিনেমাগুলো আসলে আমদানি করার যে বিষয়টা, এর ফলে আমাদের দেশের হল মালিকরা অবশ্যই উপকৃত হবেন এবং তারা আরও বেশি বেশি বিনিয়োগে নিশ্চয়ই আগ্রহী হবেন। ফলে এটি একটি অন্য আলোচনা, একটি বড় আলোচনা, সেটা আমরা হয়তো পরেও আরও বড় করে করব। কিন্তু আপনি যে কন্টেন্টের কথা বলছিলেন, সেখানে আমরা যদি একটু বাংলাদেশি কন্টেন্টের দিকে যদি একটু তাকাই, আপনার পরামর্শ কি? আমরা দেখছি যে গত কয়েক মাস কিন্তু কাজ হয়নি, আবার বাংলাদেশি কন্টেন্টের গুণগত মান নিয়েও আসলে আমরা নানা সময় নানা কথা শুনে থাকি, আলোচনা করি। তো এরকম পরিস্থিতিতে যখন আসলে গত কয়েক মাস দীর্ঘ সময় কাজ হয়নি, আবার কন্টেন্টের ফ্লোটাও যে খুব স্বতঃস্ফূর্ত সেরকমও নয়, এই পরিস্থিতিতে আপনার পরামর্শ কি বাংলাদেশি কন্টেন্ট নিয়ে? আমি বলবো এখন দর্শকদের টেস্টটা চেঞ্জ হয়ে গেছে। আমি ওটিটি প্ল্যাটফর্মের কথাই বলি, নেটফ্লিক্স এবং অন্যান্য প্ল্যাটফর্মের কারণে কিন্তু ভালো ভালো ছবি দেখতে তাদের একটা নতুন একটা টেস্ট গ্রো করেছে। জি, তো ওটার দিকে খেয়াল রাখা দরকার। মানে একেবারে গদবাঁধা ছবি যেগুলো আগে বানাতো, এসকেপিজম ছবি, ওগুলো না বানায় অ্যাকচুয়ালি আমরা যেটা করেছি, আমরা স্টার সিনেপ্লেক্স থেকে যে উদ্যোগটা নিয়েছি, যে নডরায় যে ছবিটা আমরা করেছি, এটা একটা রিয়েল লাইফের উপরে। তো আসলে বাংলাদেশে অনেক ভালো ভালো গল্প আছে যেগুলোর উপরে বেস করে ছবি করা যায়। আর মানে অনেক সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সটা মানুষ চায় আসলে সিনেমা হলে, যে এখন যেমন আমাদের ডলবি অ্যাটমসের মতো আমরা সাউন্ড সিস্টেম দিচ্ছি, আর ভিজুয়াল এফেক্ট অনেক ভালো করতে হবে। তো এদিকে একটু গুরুত্ব দেওয়া উচিত। মানুষ হলে যে ছবি দেখতে চায় একটাই কারণে, যে মানে ওই সিনেমা ম্যাজিক বা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সটা পাওয়ার জন্য। জি, তো আমাদের সময় খুব দ্রুত যারা চলে যাচ্ছে। আপনার নির্মাতা, কাছে একটু শেষ একটা প্রশ্ন রাখতে চাই যে আমরা তো সম্ভবত এ মাসে একটা সিদ্ধান্ত আসতে পারে যে কবে থেকে প্রেক্ষাগৃহগুলো খুলবে, সিনেমা হলগুলো খুলবে। তো এরকম কথাই আমরা শুনছিলাম যে মন্ত্রী হয়তো খুব শীঘ্রই সিদ্ধান্ত দেবেন। কিন্তু একটা ব্যাপার বুঝতে চাই, যখন আসলে সিনেমা হলগুলো আবারও খুলবে, লোকজন আসতে শুরু করবে, তখন তো আমাদের এই চ্যালেঞ্জটাও থাকবে যে সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা। এর ফলে আপনাদের অপারেশনাল খরচও তো বাড়বে। এই ব্যবসায়িক ব্যাপারটাকে আপনারা কিভাবে প্রস্তুতি নেওয়ার কথা ভাবছেন? না, অবশ্যই বাড়বে, আমরা এটাতে প্রস্তুত আছি। কেননা আমি প্রথম থেকে কিন্তু প্যান্ডেমিক শুরু হওয়ার আগে থেকে আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখে, তারপরে বিশ্বের স্বাস্থ্যবিধি মেনে আমাদের স্টার সিনেপ্লেক্সকে আমরা চালু রেখেছিলাম ওই সময়টাতে। তো আমি ঠিক একইভাবে এখন আমরা জানি কি করে এটাকে মোকাবেলা করতে হয়, কি করে সামাজিক দূরত্ব বজায় রাখা, কি করে আমাদের টিকিটিং সিস্টেম, লবিতে কত লোক থাকতে হবে, কতটুক সিটে গ্যাপ রেখে রেখে লোক করতে হবে, এগুলো আমরা সবই জানি। এটার জন্য আমাদের এক্সট্রা কোনো চার্জ আমরা আমাদের দর্শকদেরকে করব না। আমি শুধু চাই যে আমাদের হলগুলো খুলে যাক, এখানে দর্শকরা ফিরে আসুক, আমাদের এমপ্লয়ীদেরকে আমরা স্যালারি দিতে পারি, আমাদের যে অপারেশনাল কস্ট যেগুলো আছে সেগুলোকে আমরা মেনটেন করতে পারি, যাতে সিনেমাটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। নিশ্চয়ই, এখানে নিশ্চয়ই, আমাদের নিশ্চয়ই, নিশ্চয়ই। প্রফিটের দরকার নেই, আমরা জাস্ট চাই যে এটা খুলে যাক এবং আবার মানে আগের মতো করে শুরু সবাই হোক আবার আগের সিনেমা মতো। দেখুক এবং এই শিল্পটাকে আমরা জি, বাঁচিয়ে রাখতে পারি। জি, অনেক ধন্যবাদ মাহবুবুর রহমান। আপনার সঙ্গে আলাপ করে আমরা বেশ কিছু বিষয় একটু জানলাম। আবারও নিশ্চয়ই আপনার সঙ্গে আরো অনেক বিষয় নিয়ে আলাপ হবে। আজকের এই আয়োজনে আপনাকে পেয়ে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।
জি, আমরা কথা বলছিলাম ঢাকার স্টার সিনেপ্লেক্স বলে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমানের সঙ্গে আমরা দেখছি যে ক্রমশ বাংলাদেশের পরিস্থিতির দিকে যদি একটু নজর দেই, যে গণপরিবহন কয়েক মাস আগেই আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল, তবে স্বাস্থ্যবিধি এবং সামাজিক যোগাযোগের সামাজিক দূরত্বের যে বিষয়টি সেটি কিন্তু কঠোরভাবে প্রতিপালিত হচ্ছিল। আজকে থেকে অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে গণপরিবহনে যে সামাজিক দূরত্ব মেনে চলার যে বাধ্যবাধকতা সেটা কিন্তু চলে গেছে, এবং আপৎকালীন সময়ে যেহেতু পরিবহনগুলো ঠিক তার স্বাভাবিক ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন করতে পারবে না, ফলে ভাড়া কিছুটা বাড়ানো হয়েছিল, আজকে থেকে আবার আগের ভাড়ায় ফিরে গেছে। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি এবং ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মহাখালী শাখার সভাপতি জনাব সাদিকুর রহমান হিরু। সাদিকুর রহমান হিরু, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আমরা আমাদের আলোচনায় পেলাম, বেশ কয়েকটা বিষয় নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা যদি একটু গণপরিবহনের যে বিষয়টা নিয়ে, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গণপরিবহন সড়ক নিরাপত্তা এরকম বিষয় হলে আপনার সঙ্গে মাঝে মধ্যে আমরা এটি নিউজের পক্ষ থেকে একটু আলাপ করি। তো একটা অভিযোগ কিন্তু শুরু থেকেই কিন্তু ছিল, ঢাকা সহ সারা দেশে প্রায় গণমাধ্যমে খবর হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি যখন সামাজিক দূরত্ব বজায় রেখে গণপরিবহনে যাত্রী পরিবহনের বিষয় ছিল, তখনও এই অভিযোগটি ছিল। আবার আজকে থেকে তো যেহেতু এই ব্যাপারটি উঠে গেছে, ফলে আবারও সামনে চলে এসেছে, যাত্রীরা অনেকেই আসলে বিষয়টি অভিযোগ করছেন। আর ভাড়াও তো আবার আগের পর্যায়ে ফিরে গেছে, যদিও শর্ত রয়েছে যে দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না, আসন সংখ্যা যতখানি ততখানি নিতে হবে। তো আপনার পর্যবেক্ষণগুলো শুনি, যে কি পরিস্থিতি, কেমন দেখলেন প্রথম দিন এবং সামনের দিনগুলোতে কি পরিকল্পনা? ধন্যবাদ। জি, আজকে আমি প্রথমে আপনাকে জানাতে যাচ্ছি যে বিআরটি এর মাননীয় চেয়ারম্যান মহোদয় আজকে মহাখালী টার্মিনাল, গাবতলী সহ বেশ কয়েকটা টার্মিনাল ভিজিট করেছেন। আজকে উনি ভিজিট করতে গিয়ে আমরা সেখানে আমাদের নেতৃবৃন্দরা সবাই ছিলেন। তো আজকে যে শুরুটা খুব ভালো হয়েছে, শুরুটা ভালো হয়েছে। আমি মনে করি যে যদি এইভাবে সবাই যেভাবে আজকে মালিক শ্রমিকরা যেভাবে সজাগ ছিল, বা প্রশাসন এবং বিআরটি যেভাবে প্রত্যেকটা টার্মিনাল ভিজিট করেছে, যদি প্রতিনিয়ত আমরা সবাই যদি সজাগ থাকি, ইনশাল্লাহ আমরা যারা চাচ্ছি যে স্বাস্থ্যবিধি মেনটেন করার জন্য, আমরা বিশ্বাস করি যে আমরা ইনশাল্লাহ আমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে পারবো। আমরা সবাই তো বুঝে নি যে স্বাস্থ্যের জন্য সবাই সচেতন, আর যেহেতু আমাদের চালক, হেল্পার, সুপারভাইজাররা সেখানে থাকে, তো তারা যদি একটা মানে আক্রান্ত হয়ে যায় কোনো ইয়ে, তাহলে আমাদের পুরো টার্মিনালই, যেখানে তারা যারা সব জায়গায় ক্ষতিগ্রস্ত হবে। এ ব্যাপারে আমরা সবাই চেষ্টা করছি। আমাদের ফেডারেশন থেকে সারা বাংলাদেশে আমাদের ইউনিয়নগুলোর মধ্যে আমরা চিঠি পাঠিয়েছি। আমরা তাদেরকে বলেছি যে কি কি করণীয়, শ্রমিকদের কি করণীয়, মালিকরা মালিকদের সংগঠনে পাঠিয়েছে, এবং সবাই যা যার মতো আজকে প্রস্তুতি নিয়ে কিন্তু সবাই মাঠে নেমেছে। তো আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে দেখেন, সব জায়গায় আমি কথা সত্য যে সারা বাংলাদেশে আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারবো না, কারণ সব জায়গায় ভালো এবং খারাপের সবই সব জায়গায় আছে। হয়তো দেখা যাবে কিছু মালিক যারা বেশি স্বার্থের মানে ক্ষতি হবে, স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার দিতে গিয়া হয়তো তার একটু পয়সা বেশি লাগবে, হয়তো অনেকে এটা থেকে অ্যাভয়েড করতে যাবে। তো আমরা সজাগ আছি, এবং আমরা এই ব্যাপারে আমাদের ড্রাইভারদেরকে বলেছি যে উইদাউট মাস্ক কোনো প্যাসেঞ্জার জন্য গাড়িতে উঠে না, এই ব্যাপারে তোমাকে এনশিওর করতে হবে। তুমি নিজে মাস্ক লাগাবা এবং হ্যান্ড স্যানিটাইজার যে মালিকের থেকে নিয়ে নিবে, যাতে তুমি ইউজ করতে পারো এবং প্যাসেঞ্জারকে দিতে পারো। তো আমি আবারও বলছি যে আমাদের পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ, এবং বিআরটি সজাগ হয়েছে, আমরাও যথেষ্ট সচেতন হয়েছি। ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যস্থানে পৌঁছতে পারবো। ইনশাল্লাহ স্বাস্থ্যবিধি মেনে আমরা গাড়ি চালাবো ইনশাল্লাহ। এটা আসলে মানে আপনারা যারা নেতৃস্থানীয় তারা আসলে কথা বলছেন বটে, কিন্তু আবার এরকমও আসলে আমরা দেখছি যে পরিবহন শ্রমিকরা তারা তো আসলে খুব যে কমফোর্টেবল পরিবেশে কাজ করেন তা নয়। এখন আসলে একটু গরম মৌসুম চলছে, আবার বাতাসে আর্দ্রতা অনেক বেশি, প্রচুর ঘাম হয়, অনেকেই আসলে মাস্ক কিন্তু দীর্ঘ সময় রাখতে পারে না। বিশেষ করে পরিবহন শ্রমিকদেরও অনেকে বলছেন যে তাদের জন্য এটা আসলে কষ্ট হয়। আবার একই সঙ্গে যাত্রীদের সবাই যে খুব সচেতন তাও কিন্তু নয়, অনেকে থাকাথাকি করছেন বা কিছুটা দূরত্ব বজায় রাখার যে একটা প্রবণতা সেটাও অনেকের মধ্যে কম দেখা যাচ্ছে। ফলে সব মিলিয়ে কিন্তু আসলে শুধু যে যাত্রীরা তা নন, পরিবহন শ্রমিকরাও এক ধরনের ঝুঁকিতে তো পড়েই যাচ্ছেন, তাদের পরিবারও ঝুঁকিতে পড়ছে। যখন কোনো একটা শ্রমিক করোনা ভাইরাসে বা এই ধরনের স্বাস্থ্য সংকটে পড়ছে, তখন আপনারা তাদেরকে কি ধরনের সুরক্ষা দিচ্ছেন বা কি ধরনের সাহায্য করছেন, কি ধরনের বা এই স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে তাদেরকে সচেতনতা, প্রশিক্ষণ বা এই ধরনের বিষয়গুলো আপনারা কি ভাবছেন, কি করছেন? দেখেন, আমি প্রথমত আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমি এটা আপনার সাথে একমত হলাম যে টার্মিনাল থেকে আমরা যেভাবে নিয়মটা ফলো করে যাই, কিন্তু রাস্তার মধ্যে অনেকে সেই নিয়মটা মেনটেন করতে পারে না।
যেমন আপনি যেটা বললেন যে অনেক প্যাসেঞ্জারই কিন্তু মাস্ক ছাড়া গাড়িতে উঠে যায়, এবং আপনি ধরেন রাস্তায় সারা বাংলাদেশে ধরেন একটা ডিস্ট্রিক্টে আর ডিস্ট্রিক্টে যায় মাঝপথে কিন্তু তখন কিন্তু ড্রাইভার এবং হেল্পার তাদের কিন্তু নিরাপত্তার অভাব থাকে। ধরেন 4-5 জন প্যাসেঞ্জার উঠলো, তারা একটা দলবদ্ধভাবে উঠলো, তারা স্থানীয় লোক, তারা যদি সেখানে মাস্ক ছাড়া উঠে তখন ড্রাইভার বা স্টাফের কিছু বলা থাকবে না, বললে কিন্তু ওরা মার খেতে হবে। আর এমনি তো আপনি জানেন যে সারা বাংলাদেশে পরিবহন শ্রমিকদেরকে বিশেষ করে অনেকেই বুদ্ধিজীবী বলেন, অনেকেই এমন ভাবে নিয়ে আসছে, বিশেষ করে টিভিতে, ইলেকট্রিক মিডিয়া, পত্রিকায়, যে এরা ঘাতক, এরা খারাপ, এরা তো এই জন্য সব জায়গার মধ্যে তাদের ভিতরে একটা আক্রোশ আছে, সে আক্রোশটা কাজ করে। এটা হলো একটা দিক। তাই মনে হয় সেখানে যদি লোকাল স্থানীয় প্রশাসন যদি মাঝে মাঝে একটু ফলোআপের মধ্যে রাখে তাহলে এই জিনিসটা মেনটেন করা যাবে। যেটা বলেছেন যথার্থ বলেছেন যে ড্রাইভাররা অনেক সময় মাস্কটা ইউজ করতে তাদের কাছে একটু লাগবে, কষ্ট লাগবে। আমরা সে ব্যাপারে তাদেরকে বলছি, তুমি যখন কোথাও স্টপিস করবা তুমি একটু নিজেকে রিল্যাক্স করে নিও, সেটা দূরত্ব বজায় রেখে। আর আমি যেটা বলতেছেন যে আমাদের শ্রমিকরা যদি অসুবিধায় পড়ে, হ্যাঁ আমরা শ্রমিকরা অসুবিধা পড়লে তৎক্ষণাৎ আমরা যখনই আমরা দেখি যে একটা শ্রমিকের কোনো অসুস্থ হয়েছে আমাদেরকে আগে বলে নেই, তুমি অসুস্থ হওয়ার সাথে আমাদেরকে রিপোর্ট করবা, আমরা তোমাকে সুচিকিৎসা ব্যবস্থা করবো, তুমি তোমার জীবনটাকে মূল্যবান মনে করবা, তুমি গোপন করে আরো 10 জন ক্ষতি করবা না। আমরা কি করি, যখনই যে আমাদের কোনো শ্রমিক ক্ষতিগ্রস্ত এরকম হয়েছে 2-1 খুব বেশি হয় না, আলহামদুলিল্লাহ, এটা আমাদের আল্লাহ দয়া করছে হয়তো, তো আমরা এর মধ্যে 2-1 যেটা হয়েছে আমরা সাথে সাথে তাকে সরিয়ে নিয়ে আলাদা রাখার ব্যবস্থা করছি, তাকে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করছি যাতে সে রিকভার হয়ে যায়। এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোনো শ্রমিক এই পর্যন্ত সে ধরনের বড়সড় কোনো ঘটনা ঘটে নেই, যারা অসুস্থ হয়েছিল সবাই ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। সামাজিক দূরত্ব বজায় রাখার কড়াকড়ি বাধ্যবাধকতা এটি যেমন চলে গেছে, কিন্তু শর্তও কিন্তু দেওয়া হয়েছে যে কোনো গণপরিবহনে কোনোভাবে ধারণ ক্ষমতা বা আসন সংখ্যার চেয়ে বেশি যাত্রী নেওয়া যাবে না, কোনোভাবেই দাঁড়িয়ে গা ঘেঁষাঘেঁষি করে কোনোভাবে যাত্রী নেওয়া যাবে না। কিন্তু আমি আপনার সঙ্গে আলাপ করতে করতেই আমার সামনে বেশ কয়েকটি গণমাধ্যমের অনলাইন ভার্সন আমার সামনে খোলা ছিল, এবং এ সংক্রান্ত খবর আমি যা দেখলাম, এবং এটিএন নিউজে আপনি যদি দেখে থাকেন আমাদের এখানেও কিছু কিছু খবর এরকম গেছে যে দেশের বিভিন্ন অঞ্চলে এবং ঢাকা শহরে তো বটেই অনেক গণপরিবহনেই কিন্তু দাঁড়িয়ে নেওয়া হয়েছে, এবং যথেষ্ট ভিড়, সেই আগের মতো করোনা ভাইরাসের যুগের আগের মতো ভিড় কিন্তু দেখা গেছে। তো এর ফলে এমনিতেই ঝুঁকি আগের চেয়ে এখন একটু বেশি, আবার যদি দাঁড়িয়েও নেওয়া হয় ঝুঁকি তো আরও বেড়ে গেল কয়েক গুণ। এই ব্যাপারটি আসলে নিয়ন্ত্রণটা কিভাবে করা সম্ভব? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তো তাদের কাজগুলো করবে, কিন্তু মালিক পক্ষ হিসেবে আপনারা কি কোনোভাবে কঠোর হতে পারেন কিনা বা হচ্ছেন কিনা? দেখেন, আমরা তো আপনাকে বলি, আপনাকে কথাটা আমি কোনো কথাটা আমি করতেছি না, সেটা হলো হ্যাঁ কিছু গাড়ি এরকম হয়, বিশেষ করে মহানগরীতে যে গাড়িগুলা এবং শর্ট ডিস্টেন্সের যে গাড়িগুলা তারা এই অনিয়মটা করে। তা আমি মনে করি এটা আমরা তো বারংবার বলে দিচ্ছি, এবং সেগুলো আমাদের শ্রমিকদেরকে বলা আছে, মালিকদের শ্রমিকদেরকে বলে দেয়, তার মধ্যে কিছু অনিয়ম যে হয় তা না। তবে এখানে আমি আপনাকে বলি যে অনেক জায়গার মধ্যে কিন্তু প্যাসেঞ্জার এত বেশি হয়ে যায় অনেক সময়, বিশেষ করে অফিস টাইম গুলোর মধ্যে, তখন কিন্তু এই নিয়মগুলো আসলে মানা সম্ভব হয় না। কেন, একসাথে ধরেন যে পরিমাণ যাত্রী উঠা তাতে বেশি উঠে যায়, এবং আমাদের কাছে কিন্তু এরকম তথ্য আছে, আপনি নিজেও খবর নিয়ে দেবেন একজন সাংবাদিক হিসাবে, যে অনেক জায়গায় অনেক শ্রমিক অ্যাসল্ট হয়েছে, যখন দেখা গেছে তাকে উঠতে দেয় না, 4-5 10 12 উঠতে গেছে, তখন তাকে চড় মারছে, শ্রমিকরা তখন অসহায় হয়ে গেছে। আমি মনে করি যে পুলিশ যথেষ্ট পরিশ্রমী, তারা একটু পরিশ্রম করে এবং তারা যদি এই ব্যাপারটাকে নিয়ে একটু সিরিয়াসলি ভূমিকা নেয়, আমরা তো আমাদের শ্রমিক মালিকদের সবাই কিন্তু আমরা মিটিং করে কিন্তু বলে দিচ্ছি যে আইন কেউ অমান্য করতে পারবে না, আইন অমান্য করলে আমরা তাকে কোনো সাপোর্ট দিব না। তো যেহেতু আমরা তাদেরকে বলছি যে আইন অমান্য করলে সাপোর্ট দিব না, তাহলে তারা যথেষ্ট একটু সতর্ক আছে। তারপর 2-1 অন্যায় করলে প্রশাসন ব্যবস্থা নিলে আমরা অবশ্যই তাদেরকে অপারেশন করবো ইনশাআল্লাহ। সাদিকুর রহমান, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা গত 2-3 বছর ধরে এই এটিএন নিউজের স্টুডিওতে আপনি অনেকবার এসেছেন, আমরা ঢাকার গণপরিবহনের বিশৃঙ্খলা নিয়ে অসংখ্যবার কথা বলেছি, এবং সেই কথার আলোচনায় বহুবার উঠে এসেছে যে ঢাকার গণপরিবহনগুলো চলাচলে এক ধরনের বিশৃঙ্খলা রয়েছে, স্বেচ্ছাচারিতা রয়েছে, এবং ঝুঁকি নিয়ে সেগুলো চলাচল করে, এবং বিভিন্ন দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনার কারণে বহু আন্দোলন, বহু ঘটনা তো আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি। এই বিশৃঙ্খলা দূর করার জন্য, এই গণপরিবহনে এটা সুশৃঙ্খল একটি ব্যাপার আনার জন্য আমরা অনেক পদক্ষেপের, অনেক সুপারিশের কথা জানি, যে সবগুলো পরিবহনকে একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের বা নির্দিষ্ট কোম্পানির অধীনে নিয়ে আসা, বা আরও অনেক রকম সিদ্ধান্তের কথা আমরা বহুবার আলোচনা করেছি। করোনা ভাইরাসের কারণে তো আসলে আমরা একটা জটিল এবং অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়লাম, এবং আমরা যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতি কিন্তু আরও দীর্ঘায়িত হতে পারে। এখন মানুষের জীবনকে সামনে রেখে, মানুষের
সুস্বাস্থ্য বা স্বাস্থ্যের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে এই বিশৃঙ্খলা দূর করার জন্য কি আপনারা মালিক পক্ষ কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, যেটি হয়তো সবার জন্যই কিছুটা সুফল ভোগ করার একটা বিষয় তৈরি করবে? ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাগুলো বলেছেন যথার্থ বলেছেন। আমি একাধিকবার আপনাদের টিএনএ আপনাদের সাথে কথা বলেছি। আমি আপনাকে আরেকটা কথা রিপোর্ট করতে চাই, সেটা হলো যে আজকে থেকে 5-6 দিন আগে আমরা আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আমাদের শ্রদ্ধেয় সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি জনাব শাহজাহান খান সাহেব, উনি বিশেষ করে কোম্পানির মালিকদের সাথে একটা সৌজন্যমূলক বৈঠক করেছে। খন্দকার ইনায়েত সাহেব ঢাকা সড়ক পরিবহন সমিতির মহাসচিব, উনি সহ ঢাকা সড়ক পরিবহন সমিতির সমস্ত কর্মকর্তারা সেখানে ছিলেন। প্রায় 70 থেকে 80টা কোম্পানি সেখানে উপস্থিত ছিলেন। আমরা কিন্তু সেখানে তাদেরকে এই কথাগুলো বলেছি যে একমাত্র কোম্পানির কারণে আমরা সবচেয়ে বেশি বদনাম হয়েছি। আমরা তাদেরকে এই কথা বললাম যে আমাদের কাছে কিন্তু তথ্য আছে যে আপনারা এখনো কিন্তু চুক্তিভিত্তি দিচ্ছেন, আপনারা কিন্তু এখনো সে সকল চালককে চুক্তিভিত্তির মধ্যে রাখছেন। আমরা সেখানে তাদেরকে বলছি যে আমরা দুইটা জিনিস এনশিওর করতে চাই, সেটা হলো যে আমরা কিন্তু একটা আলোচনা করে একটা সমঝোতা কাগজ তৈরি করছি এবং সেখানে আমরা মালিক সমিতির সাথে একটা যৌথ স্বাক্ষরের মধ্যে স্বাক্ষরে যাচ্ছি। সেটাই এই বিষয়ে যে আপনারা কিন্তু সবসময় এই কথা বলছেন ঢাকা শহরের যে গাড়িগুলা, কোম্পানির গাড়িগুলা, এটা কয়েকটা দিক, যেমন মনে করেন কোনো নিয়মই মানে না। আমরা অনেক সময় নিজেরাও দেখেছি অনেক চালক তারা লাইসেন্স নাই। তো আমরা সেই জিনিসগুলো আমরাও নিজেরা ফলো করছি এবং বদনাম কে নিতে চাই বলেন? আমাদের সারা বাংলাদেশের 70 লক্ষ শ্রমিক অথবা 50 লক্ষ শ্রমিকরা গাড়ি পরিচালনা করে। তো এই 2-4-10টা 50টা শ্রমিকের জন্য কিন্তু আমাদের সারা শ্রমিকের কিন্তু বদনাম। এই জন্য আমরা মালিকদের সাথে সৌজন্যমূলক বৈঠক বসেছি। 70টা কোম্পানি ছিল, সেখানে আমরা বলছি যে কোন অবস্থাতে শ্রমিক ইউনিয়নের কার্ড ছাড়া এবং লাইসেন্সধারী ছাড়া কোন শ্রমিককে গাড়িতে রাখা যাবে না। আমরা বলেছি কোন গাড়িতে চুক্তিভিত্তিক গাড়ি দেওয়া যাবে না। আপনি যে কথাটা বললেন যে একটা এক কোম্পানি করে যেটা দীর্ঘদিন যাবত, বিশেষ করে সেক্ষেত্রে চালকরাও হয়তো চুক্তিভিত্তিকের বদলে নিয়োগপত্রের একটা সুবিধা পেতেন। সেক্ষেত্রে রাস্তায় যে আমরা এক ধরনের হুড়োহুড়ি দেখি, বিভিন্ন বাসের মধ্যে যে একটা প্রতিযোগিতা থাকে, সেই প্রতিযোগিতাও থাকতো না, রাস্তা তুলনামূলক আরো নিরাপদ হতো। অনেক পুরনো আলোচনা, কিন্তু আপনারা যদি উদ্যোগ নেন তাহলে হয়তো জিনিসটা হতে পারে। আমি একটু বলছি, ওই যে আপনি বললেন যে কোম্পানি, ওই কোম্পানির জন্য আমাদের কিন্তু আপনি জানেন যে মেয়র আনিস সাহেব এটা উদ্যোগটা ছিল। উনি হঠাৎ করে মৃত্যুবরণ করার কারণে এটা আবার থেমে গেছিল, আবার নতুন করে শুরু হয়েছিল আমাদের সাবেক মেয়রের প্রক্রিয়া। আমি সেই কমিটির সদস্য ছিলাম। তা আমি আপনাকে বলি, তখন মাননীয় প্রধানমন্ত্রী একজন মুখ্য সচিব সেখানে কিন্তু প্রত্যেকটা মিটিং উপস্থিত এবং সে কিন্তু খুব সিরিয়াস, প্রধানমন্ত্রী এটাকে মনিটর করতেছিল। তো এটা কি দেখেন আমাদের দুর্ভাগ্য যে এটি করোনার কারণে কিন্তু এটা মানে রূপ ধারণ করে নাই। একটা অংশ, একটা পার্ট হয়েছিল একটা রোডের। তো এটা যদি করোনা না হয়তো আমার মনে হয় এখনই আমরা দৃশ্যমান কিছু দেখতে পারতেন। তো আমি আপনাকে আশ্বস্ত করতেছি যে বাংলাদেশ সরকার যেভাবে সচেতন, বিআরটিএ তথা মাননীয় যোগাযোগ মন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, সবাই আমরা যেভাবে সচেতন হয়েছি এবার করোনার উপলক্ষে, তো আমরা ইনশাল্লাহ করোনা যাওয়ার পরে আপনি এটা দেখবেন একটা কোম্পানি রূপ ধারণ করবে এবং সেটা একটা নিয়ম শৃঙ্খলা। আমরা সেই আশায় থাকতে চাই যে খুব শিগগিরই আসলে এটা হয়ে যাবে। তবে অনেক পক্ষের ইনভলভমেন্ট যেরকম জরুরি, আবার মালিক পক্ষের সদিচ্ছা আগ্রহটা সবচেয়ে বেশি জরুরি আমাদের মনে হয়। সাদিকুর রহমান হিনু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এই আলোচনায় যুক্ত হলেন। ভালো থাকবেন। আপনার সঙ্গে আরও আলোচনা করব ভবিষ্যতে। আমরা সড়ক শৃঙ্খলা এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বারে এই আলোচনাটি করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম আমরা বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি জনাব সাদিকুর রহমান হিরোর সঙ্গে যথারীতি কিছু পুরনো আলোচনা হলো এবং সাম্প্রতিক নানা বিষয় নিয়েও আমরা আলোচনা করলাম। আমাদের এই আলোচনা আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, শেষ করে দিচ্ছি।